আচ্ছা, সেই পুরনো গল্পটা মনে আছে তো? এক কাঠুরে খুব খাটছে গাছ কাটার জন্য, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কিন্তু তার করাতটা একদম ভোঁতা। তো কেউ একজন এসে বলল, একটু থামো না ভাই, করাতটা ধার দিয়ে নাও। আর সে উত্তর দিল, সময় কোথায়, আমি যে গাছ কাটতে ব্যস্ত। ঠিক তাই। শুনতে অদ্ভুত লাগলেও আমাদের অনেকের জীবনে কি এই ছবিটা দেখতে পাই না? সব সময় ব্যস্ত। খুব সত্যি কথা। আমরা প্রায়ই কাজ, লক্ষ্য এগুলোর পেছনে ছুটতে গিয়ে নিজেদের একটু রিচার্জ করার কথা একদম ভুলে যাই। স্টিভেন কোভি তার ওই বিখ্যাত বইটা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, সেখানে কিন্তু ঠিক এই ব্যাপারটার উপরই জোর দিয়েছেন তার 7 নম্বর অভ্যাসে। হ্যাঁ, শার্পেন দ্য স, করার ধার দিন। একদম। আজকের আলোচনাটা তাহলে এই জরুরি অভ্যাসটা নিয়েই করা যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের কাছে স্টিফেন কোভির এই ধারণাগুলো নিয়ে কিছু ভাবনা চিন্তা, কিছু বিশ্লেষণ এসছে, সেগুলো থেকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই যে অভ্যাসটা, যেটা আপাতদৃষ্টিতে মনে হয় যেন কাজের থেকে দূরে সরে যাওয়া, এটা কেন আসলে বাকি সব অভ্যাসকে টিকিয়ে রাখে? এটা কি শুধুই বিশ্রাম, নাকি এর থেকেও বেশি কিছু? এর আসল নির্যাসটা কি? খুব ভালো পয়েন্ট। কবি বলছেন এটা হলো আমাদের সবচেয়ে দামি সম্পদ, নিজেকে রক্ষা করা আর উন্নত করার একটা প্রক্রিয়া। নিজেকে রক্ষা করা, আচ্ছা। হ্যাঁ, আর তিনি এর 4টে জরুরি দিকের কথা বলেছেন: শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আর সামাজিক বা আবেগিক। এই 4টে দিকের নিয়মিত যত্ন নেওয়াই হলো আসলে করার ধার দেওয়া। আচ্ছা, এই 4টে দিক, আসুন এগুলো নিয়ে একটু গভীরে যাই। প্রথমে শারীরিক দিকটা, ব্যায়াম করা, ভালো খাওয়া দাওয়া, ঘুম, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, জানি তো বটে। কিন্তু কবি এটাকে কি শুধু স্বাস্থ্য রক্ষা হিসেবে দেখেছেন, নাকি অন্য কিছু? দেখুন, উনি এটাকে দিয়েছেন কার্যকারিতা বা এনার্জি লেভেল ধরে রাখার মূল চাবিকাঠি হিসেবে। ভাবুন তো, শরীর যদি সংজ্ঞা দেয়, তাহলে তো কিছুই হবে না। একদম। পৃথিবীর সেরা পরিকল্পনাও তো মাঠে মারা যাবে, তাই না? ওই যে অলিম্পিক অ্যাথলেটদের উদাহরণটা খুব ভালো উদাহরণ। হ্যাঁ, তাদের ট্রেনিং আর বিশ্রাম। ঠিক, তাদের যেমন কঠিন ট্রেনিং দরকার, তেমনি রিকভারি বা পুনরুদ্ধারটাও কিন্তু ততটাই জরুরি। এই বিশ্রাম বা নবীকরণ ছাড়া তারা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে না। এটা কোনো বিলাসিতা নয়, এটা কৌশলের অংশ। একদম, এটা স্ট্র্যাটেজি। বেশ, এরপর হলো মানসিক নবীকরণ। এর মানে কি শুধু বই পড়া বা নতুন কিছু শেখা? আজকের দিনে তো তথ্যের অভাব নেই, ডিজিটাল যুগ। ঠিক। এখানে মানসিক নবীকরণের প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? এটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন। কবি মানসিক নবীকরণকে দেখেছেন চিন্তার স্বচ্ছতা আর গভীরতা বজায় রাখার একটা উপায় হিসেবে। আচ্ছা, শুধু ইনফরমেশন নেওয়া নয়, বরং সেটাকে প্রসেস করা, বিশ্লেষণ করা, লেখালেখির মাধ্যমে নিজের ভাবনাগুলো গুছিয়ে নেওয়া। নিজের ভাবনা গোছানো, এটাও এর অংশ। হ্যাঁ, অবশ্যই। এমনকি নতুন কোনো স্কিল শেখা, এই সবই মনটাকে সতেজ রাখে। ওই যে স্কুল কলেজের পর আমরা ভাবি শেখা শেষ। হ্যাঁ, অনেকেই ভাবে। ওটা আসলে মানসিক পেশিগুলোকে, ব্রেনটাকে অলস করে ফেলার মতো। আজকের দিনে যেখানে সবকিছু এত দ্রুত বদলাচ্ছে, সেখানে মানসিকভাবে সচল থাকাটা খুব দরকারি, অপরিহার্য। মানসিকভাবে নমনীয় থাকা, নতুন জিনিস গ্রহণ করার ক্ষমতা রাখা, এগুলো খুব জরুরি। বেশ, তৃতীয় দিকটা, আধ্যাত্মিক নবীকরণ। এই শব্দটা শুনলে অনেকের মনে হয় এটা বুঝি কোনো ধর্মীয় ব্যাপার। হ্যাঁ, এই ধারণাটা খুব কমন। কবি কি সেই অর্থেই ব্যবহার করেছেন? না, তিনি ব্যাপারটাকে আরও বড় করে দেখেছেন, আরও বিস্তৃত অর্থে। আধ্যাত্মিক নবীকরণ হলো জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্যের সাথে নিজেকে কানেক্ট করা। বৃহত্তর উদ্দেশ্য? হ্যাঁ, নিজের ভ্যালুজ বা মূল্যবোধগুলো কি, সেগুলো স্পষ্ট করা, ভেতরের শান্তি খোঁজা। এটা হতে পারে যেমন ধরুন মেডিটেশন বা ধ্যান করে, অথবা প্রকৃতির কাছে গিয়ে। একদম, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়ে, কোনো শিল্পকলা উপভোগ করে, বা ধরুন নিজের কাজ আর জীবনের মানে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে। এটা আসলে আমাদের ভেতরের কম্পাসটাকে ঠিক রাখে। আচ্ছা, যেটা কঠিন সময়ে পথ দেখায়। ঠিক তাই। আর সবশেষে আসছে সামাজিক বা আবেগিক দিকটা, সম্পর্কের যত্ন নেয়া। এটা কি শুধুই পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো বোঝায়? তার থেকে একটু বেশি। শুধু সময় কাটানো নয়, বরং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সেটা টিকিয়ে রাখা। অর্থপূর্ণ সম্পর্ক? হ্যাঁ, এর মধ্যে পড়ছে যেমন অন্যের প্রতি সহানুভূতি দেখানো, অন্যের মুখ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করা। এমপ্যাথি যাকে বলে। হ্যাঁ, এমপ্যাথি।
প্রয়োজনে হয়তো কোনো মতবিরোধ হলো, সেটা গঠনমূলকভাবে মেটানো। এমনকি নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা, সেবা করা। খুবই উইন উইন মানসিকতার উপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, শুনেছি। সেটা কিন্তু এই সামাজিক বা আবেগিক বুদ্ধিমত্তারই একটা অংশ। সুস্থ সম্পর্ক আমাদের মানসিকভাবে অনেক শক্তি যোগায়। তাহলে যা দাঁড়াচ্ছে, এই 4টে দিক, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আর সামাজিক আবেগিক, এরা আসলে একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। একদম। একটাকে অবহেলা করলে কিন্তু অন্যগুলোও প্রভাবিত হয়। মানে ঠিক যেন একটা টেবিলের 4টে পায়ার মতো। খুব ভালো বলেছেন, একদম তাই। একটা পায়া দুর্বল হলে কি টেবিলটা ঠিক থাকবে? না, থাকবে না, নড়বড় করবে। ঠিক তেমনি ধরুন শারীরিক শক্তিই নেই, তখন মানসিক মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে পড়ে। আবার উল্টোটাও সত্যি, মানে প্রচণ্ড মানসিক চাপ বা একাকিত্ব শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। অবশ্যই ফেলে। কবি এই যে ইন্টারডিপেন্ডেন্সি না আন্তনির্ভরশীলতা, এটার উপর খুব জোর দিয়েছেন। মানে বিচ্ছিন্নভাবে শুধু ব্যায়াম করলাম বা শুধু বই পড়লাম তা নয়, সবগুলোর মধ্যে একটা ভারসাম্য। ব্যালেন্সটা খুব জরুরি। হ্যাঁ, ব্যালেন্সটা জরুরি। আর এখানেই বোধহয় সেই কাঠুরের গল্পটা আবার খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাই না? ঠিক। করাত ধার দেওয়ার জন্য কাজ থামানো, এটা প্রথম দৃষ্টিতে মনে হতে পারে সময়ের অপচয়। মনে হতেই পারে। কিন্তু আসলে ধারালো করার দিয়ে কাজটা অনেক তাড়াতাড়ি হয় আর ভালোও হয়। তার মানে এই যে নবীকরণের জন্য সময় দেওয়া, এটা লং রানে আমাদের আরও বেশি এফেক্টিভ করে তোলে। ঠিক তাই। এবং এটা শুধু নিজেকে টিকিয়ে রাখা বা মেনটেন করা নয়, এটা আসলে একটা কি বলে ঊর্ধ্বমুখী সর্পিল বা আপওয়ার্ড স্পাইরালের মতো। আপওয়ার্ড স্পাইরাল একটু বুঝিয়ে বলবেন? মানে কোভিড ধারণা অনুযায়ী যখন আমরা শিখি, লার্ন, তারপর সেই অনুযায়ী কাজ করার একটা অঙ্গীকার বা কমিটমেন্ট করি, কমিট, এবং সেটা পালন করি, ডু। লার্ন, কমিট, ডু। হ্যাঁ, তখন আমরা আসলে একটু একটু করে উন্নত হই। প্রত্যেকটা নবীকরণ চক্র বা সাইকেল সেটা আমাদের আরও শিখতে, আরও ভালো করতে উৎসাহিত করে। এটা কিন্তু স্থির থাকা নয়, এটা ক্রমাগত বৃদ্ধি পাওয়া। একদম কন্টিনিউয়াস গ্রোথ। তাহলে আজকের আলোচনার মূল কথাটা যদি এক জায়গায় আনি, এই করাত ধার দেওয়া বা আত্মনবীকরণ, এটা কোনো ঐচ্ছিক বা অপশনাল বিষয় নয়। একেবারেই নয়। বরং এটা ব্যক্তিগত কার্যকারিতা আর দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য একটা জিনিস। ঠিক। এটা আসলে অন্য সব অভ্যাসকে শক্তিশালী করার ফুয়েল বা জ্বালানি, যা আমাদের ক্লান্তি, একঘেয়েমি এগুলো থেকে বাঁচায়। ব্যস্ততার অজুহাত দেওয়াটা হয়তো খুব সহজ, সবচেয়ে সহজ। কিন্তু ওই কাঠুরের মতো ভোতা করাতে জীবনটাকে ঠেলে নিয়ে যাওয়াটা তো মানে বুদ্ধিমানের কাজ নয়। একদমই নয়। নবীকরণের জন্য সময় বের করা মানে কিন্তু পিছিয়ে পড়া নয়, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসা। দিনের শেষে আমাদের সবার ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে। হ্যাঁ, বলুন। যদি ধরা যাক আগামী 1 বছর ধরে আমরা সচেতনভাবে প্রতিদিন এই 4টে দিকে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক, আবেগিক, নিজেকে অল্প অল্প করে নবীকরণ করার চেষ্টা করি, তাহলে ব্যক্তি হিসেবে এবং নিজের কাজে কতটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে? এটা ভাবার মতো প্রশ্ন। এই ছোট ছোট পদক্ষেপগুলো একসাথে মিলে যে কি বিরাট প্রভাব ফেলতে পারে, সেটা হয়তো আমরা এখনো কল্পনাও করতে পারছি না। ঠিক। মনে রাখা দরকার, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমরা নিজেরাই। সেই সম্পদের যত্ন নেওয়াটা খুব জরুরি। তার কার্যকারিতা কমে যাওয়ার আগেই করার ধার রাখুন। সাফল্য দীর্ঘস্থায়ী হবে।